মানুষ তো চিন্তা করে যে শুধু চেয়ারে মানুষ বদলায়, আমার তো টমেটোর দাম কমে না, আমার তো ওষুধের দাম কমে না, আমার তো চালের দাম কমে না। জামাত তারা বটবাহিনী দিয়ে বিভিন্নভাবে এটাকে নেগেটিভ একটা ক্যাম্পেইন তারা করেছিল, ফটোকার্ড বানিয়েছে, অজস্র মিথ্যা অপতথ্য, মিথ্যা তথ্য এগুলো দিয়ে, মানে সংস্কারের বিপরীতে বিএনপিকে নিয়ে, যে বিএনপিকে দাঁড় করিয়েছে ভিলেন, চাঁদাবাজি, ব্যাংক দখল, এগুলো তাদের জন্য জায়েজ, এগুলা জামাতের এগুলো জায়েজ আছে। যে ইদার দ্য হোল অফ ইট অর উই উইল ফাইট ফর দ্য হোল অফ ইট। রাষ্ট্রপতির ক্ষমা করে দেওয়ার যে জায়গাটা, সেটাকে সীমিত করতে হবে যদি আমি ফ্যাসিজমকে ঠেকাতে চাই। নইলে যে অন্যায় করবে, সে যদি দলের পরিচয় অন্যায় করে, সে জানবে যে আমাকে একটা সময় ছেড়ে দেবে। আমরা জানি এভাবে অনেকগুলো কুখ্যাত সন্ত্রাসী তৈরি হয়েছে বাংলাদেশে। দ্বিতীয় জায়গাটা হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা। বিচারপতি নিয়োগের সময় যে কাজটি করা হয়, সেইটার সময় প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে যখন প্রেসিডেন্ট একজন বিচারপতিকে নিয়োগ করেন, যেটাকে আমরা সুপারিশ করতে চাই, যে যেটা হবে, যেটা জুলাই সনদে সুপারিশ করা হয়েছে, যে যেটা হবে সিনিয়রিটির বেসিসে, সেটা না হয়ে যখন প্রধানমন্ত্রীর সুপারিশ ক্রমে হয়, তখন প্রত্যেকেরই ইচ্ছে থাকে আমি একটু দলের পক্ষে, অমুক দলের পক্ষে কিছু রায় দিব, তাহলে আমার প্রতি একটু সদয় হবে, তাহলে আমি প্রধান বিচারপতির পদে যেতে পারবো। এই জায়গাটা আমাদের বিচার ব্যবস্থাকে কলুষিত করেছে এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা এটার জন্য দায়ী। 3 নম্বর জায়গাটা হচ্ছে রাষ্ট্র গঠনের মূলনীতি। সেই জায়গাটা তো অপরিবর্তনীয় রেখেই আমরা 15তম সংশোধনীর মাথায় নিয়ে এই যে নতুন যে টিয়ার, সেটাতে প্রবেশ করলাম। এটার জন্যই আমাদের সংশোধনটা দরকার এবং এটার এমন একটা এক্সটেন্ট যেটাকে সংস্কার ছাড়া সম্ভব না। আমাকে যখন সরকার বলবেন যে আমি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো, আমি বিশ্বাস করতে চাই, কিন্তু আমি সেটার সাথে রোডম্যাপটাও দেখতে চাই। এই জায়গাগুলোকে একটু, এটা হয়তো মনে করতে পারেন স্বাভাবিক অবস্থায় এটা দরকার ছিল না, কিন্তু এখন এটার দরকার। কারণ আমরা যে সমস্যাটা পার হয়ে আসছি, এটার মধ্য দিয়ে আসার কারণে আমাদের মধ্যে এক্সপেকটেশনও বেশি, আমাদের মধ্যে অবিশ্বাসও বেশি। আর মানুষের কথা তো বাদই দিলাম, মানুষ তো চিন্তা করে যে শুধু চেয়ারে মানুষ বদলায়, আমার তো টমেটোর দাম কমে না, আমার তো ওষুধের দাম কমে না, আমার তো চালের দাম কমে না। তাহলে এই জায়গাগুলোতে আমরা কতখানি মানুষের কাছে যেতে পারছি, সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, সেটা নির্বিশেষে, এটা হচ্ছে ইস্যু। আমার কথা হচ্ছে ঐক্যমত্য কমিশনে যে আলোচনাটা হয়েছিল, সেটা তো এই মানুষগুলোই, ঐক্যমত্য কমিশনের দরজাটাও তো বন্ধ হয়ে যায় নাই। তাহলে আমরা আলোচনাটা বন্ধ করলাম কেন? যেটা সংসদের অসংখ্য কর্মঘণ্টা নষ্ট করে সংসদে আলোচনা হতো, সেটা এরকম একটা ঐক্যমত্য কমিশনে আরেকবার বসে আলোচনা করে একটা জায়গায় যাওয়া তো জরুরি। কারণ কেউই আস্থা রাখতে পারছে না। আমি আপনাকে বলেছি একটা বিশ্বাসের অভাব আছে। তাহলে এই জায়গাটাতে একটা জায়গায় আমি যখন বুঝবো যে আমার প্রতিপক্ষ আমাকে বিশ্বাস করতে পারছে না, কিন্তু আমার একসাথে কাজ করা জরুরি, তাহলে আমাকে একটু এক্সট্রাঅর্ডিনারি জায়গা দেখাতে হয়, এটাও যেরকম সত্যি কথা। আর যারা বিশ্বাস করবেন তাদেরকেও সহযোগিতার হাত বাড়াতে হয়। আমার মনে হয় এই জায়গায় একটু গ্যাপ আছে। এটার জন্য আমরা এখনও কোনো শিওরিটি পাচ্ছি না যে আসলে এটা কিভাবে বাস্তবায়ন হবে। আপনি দেখেন 2/3 যখনই বাংলাদেশের ইতিহাসে যখনই কোনো দল 2/3 সিট নিয়ে ক্ষমতায় এসেছে, তাদেরই চলে যাবার হিস্ট্রিটা একটু নড়বড়ে। সুতরাং আমাদের এটা আসলে নিজেদেরও মনে রাখা উচিত যে আমি এখন একটা বিল চাইলেই উত্থাপন করতে পারি, অথবা একটা জায়গায় চাইলেই একটা সিদ্ধান্ত নিয়ে নিতে পারি, কিন্তু এটা লং টার্ম আমার দল এবং বাংলাদেশের জন্য কতখানি ভালো হবে, এটা বিবেচনা করে আগানো উচিত। বিরোধী দলকে তো একটা কিছু করতে হবে। একেবারে কিছুই যদি না করে, তাহলে তারা যে এসছে, তাদের হয় কি, সরকারি দলকে দেখেন যে তারা প্রোঅ্যাক্টিভভাবে কিন্তু যে নারীদের ইস্যুগুলোকে যেভাবে অ্যাড্রেস করছেন, পাশাপাশি কৃষি খাতের যেই প্রবলেমগুলো আছে, বৃষ্টি, অতিবৃষ্টি, খরা হচ্ছে, সেখানে প্রণোদনা দেয়া থেকে শুরু করে সবই তো প্রোঅ্যাক্টিভলি গভর্নমেন্ট করছে। এখন তারা, আপনি দেখেছেন যে জুলাই সনদ এবং গণভোট, এই দুটো ইস্যু নিয়েই প্রথম অধিবেশন অলমোস্ট তারা ওই খুব চেষ্টা করেছে একটু গরম করতে সংসদ, কি আবার রাজপথে যাওয়ার একটা হুমকি না গিয়েছে তারা। কিন্তু হয় কি, আপনাকে জনসম্পৃক্ত ইস্যু যদি না হয়, তাহলে তো রাজপথে আপনি গিয়ে কোনো লাভ হবে না। কারণ আমরা তো রাজপথের থেকে আসা মানুষ, আমাদেরকে তো রাজপথের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। কারণ আমরা জানি যে কোন ইস্যুতে, আপনি দেখেন যে যখন গত 3টা টার্ম 4টা টার্ম
এই রকম ভয়ের একটা পরিস্থিতিতে যখন এরকম গুলি করছে, টিয়ার শেল মারছে, গরম পানি মারছে, আমরা কিন্তু তারপরও আমরা কিন্তু রাস্তায় ছিলাম। যেটা জামাতকে আমরা আবার, তারা তো আমাদের এলাই ছিল ভোটের রাজনীতিতে, তো তাদেরকে আমরা আবার আপনারাও দেখেননি মাঠে, মানে সভা সমাবেশ প্রতিবাদ আপনারা দেখেননি, কারণ তারা ওইভাবে ছিল না যেটা বিএনপি ছিল। এখন হয় কি যে জুলাই সনদ ঠিক আছে, অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। জুলাইয়ের গণ অভ্যুত্থানে হাজারের উপর আপনার ছাত্র জনতার রক্ত আমরা রেসপেক্ট করি খুব সাংঘাতিকভাবে। আমাদের 422 জন ইন্তেকাল করেছে বিএনপির, ওনাদের কতজন সেই ইয়েটা ওনারা হয়তো বা বলেননি জামাত। গণভোটে বিএনপি কেন হ্যাঁ ভোট ছিল? না না, এটা তো আমরা কেন হ্যার পক্ষে ভোট চাইলো? না, বিএনপি না। তো নিজে চেয়েছে দল হিসেবে। অবশ্যই চেয়েছি আমরা। এখানে তো আপনার জামাত তারা বটবাহিনী দিয়ে বিভিন্নভাবে এটাকে নেগেটিভ একটা ক্যাম্পেইন তারা করেছিল, ফটোকার্ড বানিয়েছে, অজস্র মিথ্যা অপতথ্য, মিথ্যা তথ্য এগুলো দিয়ে, মানে সংস্কারের বিপরীতে বিএনপিকে নিয়ে, যে বিএনপিকে দাঁড় করিয়েছে ভিলেন, যে আমরা অ্যাজ ইফ যে আমরা আপনার গণভোটে না ভোটের ক্যাম্পেইন করছি, যেটা অ্যাবসলিউটলি রং। জুলাই সনদ ইজ আ প্যাকেজ। এটার ব্যাপারে আমাদের ডিসিশন এখন পর্যন্ত বাইনারি, যে ইদার দ্য হোল অফ ইট অর উই উইল ফাইট ফর দ্য হোল অফ ইট। এই জন্যই দেখেন ডেপুটি স্পিকারের পদটি অফার করা সত্ত্বেও, বিদ্যমান সংবিধানে কিন্তু ডেপুটি স্পিকার 2 জন নাই। এটা কিসের ভিত্তিতে অফার করা হয়েছে আমি আসলে জানি না, কিন্তু এটা বিরোধী দলকে অফার করা হয়েছিল এবং বিরোধী দল সেটা গ্রহণ করে নাই, কিন্তু সেই একই এক্সকিউজে যে আমরা সংবিধানের যে সংস্কারটা চাচ্ছিলাম সেটাকে আমরা পুরোটা চাই। আমাকে একটা দিবেন, আমি একটা টোপ গিলবো, এরপর আপনি বলবেন যে আপনি তো ঠিকই নিয়েছেন, সুযোগটা তো ঠিকই নিয়েছেন, অথবা আমি তো এই যে হ্যাঁ ভোটের 70% মানুষের ম্যান্ডেটের সাথে অন্যায় করছি। কোনটা উপরে, সংবিধান উপরে নাকি জনগণের অভিপ্রায় উপরে? সংবিধানের রচয়িতা তো মানুষ, জনগণের অভিপ্রায় নিশ্চয়ই অবশ্যই। তাহলে এই যে জনগণের অভিপ্রায় 70%, আমি সেটাকে অস্বীকার করছি অথবা আমি সেটাকে প্রায়োরিটিতে পরে রাখছি, আমি বলছি আমি এখনকার সিস্টেমে কোনোভাবে এটাকে অ্যাকোমোডেট করব, এখানেই সন্দেহগুলো তৈরি হয়। আসলে নির্বাচনটা কি হবে, এই কথাটা গত 18 মাস নির্বাচনের আগের দিন পর্যন্ত ছিল কিনা মাঠে, বাহানায় যেন ভোট কোনোভাবে তারা বারবার চেয়েছে একটা বাহানা আনবেন আর আপনার নির্বাচন না, তাহলে তো এখন নির্বাচনের দরকার নাই, তারা আরো আপনার 2 বছর আরো 3 বছর থাকুক। কারণ আপনি জানেন যে ইন্টারিম গভর্নমেন্টের সবচাইতে বড় বেনিফিশিয়ারি ছিল জামাত এনসিপি, তারা এই 18 মাস, এটা বাংলাদেশের প্রতিটা মানুষের চোখের সামনে। কাজেই তারা নির্বাচন কেন চাবে? কারণ তারা তো জানে যে নির্বাচন হলে বিএনপি হয়তো আসবে, নির্বাচন হলে তারা হয়তো ক্ষমতার যে সুমিষ্ট ফল খাচ্ছে না থেকেই সেটা হয়তো বা তাদের হাতছাড়া হয়ে যাবে। চাঁদাবাজি, ব্যাংক দখল, এগুলো তাদের জন্য জায়েজ, এগুলা জামাতের এগুলো জায়েজ আছে। কিন্তু আমরা বললে আমাদের বেলায় আমরা দেখেন কেউ আমাদের যে বিভিন্ন 2-1টা কাজ করি না, আমি সেটা বলছি না, কিভাবে তাদেরকে ইন্টারনাল একটা জিনিস যেটা আপনারা জানেন না, আর একটা এক্সটার্নাল কি, যে আপনারা বলেন ও খালি বহিষ্কার করেছে, কিন্তু বিএনপি থেকে বহিষ্কার হয়ে গেলে তার তো আর কিছু থাকে না, তার আশা আকাঙ্ক্ষা কিছুই থাকে না। তো এই রকম একটা অবস্থায় এখন নির্বাচন নিয়ে একটা কথা বলেছেন উনি মারদিয়া, যে আমি বলি কি, এইবারের নির্বাচনটাকে জামাত যদি বিতর্কিত করতে চায় সবচেয়ে আগে তাদের উপর আসবে। কেন আপনাকে বলি, একটা এক্সাম্পল দেই খালি। জামাতের আমির সাহেব অত্যন্ত ভদ্র মানুষ, অতীতে উনি কখনো জিতেননি, জামানও তো বোধহয় বাজেয়াপ্ত হয়েছিল ইফ আই এম নট রং। তো তাহলে এইবার যখন সকালে একরকম, দুপুরে ওনার এলাকার ভোটের ইকুয়েশন বলছি, একবার একেবারে নেক টু নেক হয়নি, যে না ওনার অপোনেন্ট জিতে গেছে, না তারপরে ওই আমির সাহেব জিতেছে। কাজেই এইটা নিয়ে ওনারা যদি কথা বলেন তাহলে ভবিষ্যতে এটার ফ্যাক্টস এবং ফিগার নিয়ে আসবো আমি, এবং সেই সাথে প্রত্যেকটা ঘন্টার হিসাব দিব ইনশাল্লাহ। এখন দেখেন নির্বাচনে আপনার ওই সরাসরি ভোটে জামাত, তাদের যে আমরা মুনাফেক বলি তার একটা রিজন হচ্ছে এটা, জুলাই সনদে তারা সই করলো, আমরাও সই করেছি। আমরা বিএনপি 5% নারীকে না দিতে পারেনি, কিছু কম হয়েছিল, দিয়েছে তো, দেয়নি, দিয়েছে তো। এখন তারা সই করলো, করে শূন্য, একজনকেও দিল না, অশ্বডিম্ব একজনকেও মনোনয়ন তারা দিল না। আবার বলে কি, আমার সাথে অনেকে বসেছে জামাতের,
একটা ইন্টারপ্রিটেশন তাদের, যেটা আমার কাছে খুব অদ্ভুত লাগে, না ওইটা তো বলা হয়েছে এইবার না, ত্রয়োদশ সংসদ মানে সংবিধান ত্রয়োদশ সংসদ নির্বাচনে না, এর পরের বার থেকে দিব। কোথায় ভাই লেখা ছিল এটা? জুলাই সনদ আপনারা পড়েন, জুলাই সনদ আমরাও পড়েছি, কাজেই এইসব কথার দরকার নেই। কে ময়মনসিংহ মেডিকেল কলেজের একটা কমিটি বের হয়েছে ছাত্র দলের, এবং এখানে 33 জনের মধ্যে 12 জন হচ্ছে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য। মানুষ দেখবে ক্ষমতার পাশে থাকতে পছন্দ করে কেন? কারণ তাহলে আমি ওইটারও একটা প্রমাণ দিব আপনাকে যে কিভাবে তার অন্যায় লুকানো যায়। এই কাজগুলো আমি বলবো না যে সরকারের ছত্রছায়ায় হচ্ছে, কিন্তু এই যে সরকারি দলের ভেতরে যারা এখন গুপ্তভাবে লীগ আছেন অথবা তারা লীগ থেকে এসে এখানে লুকিয়ে থাকছেন, তাদেরকে চেক দেওয়ার দায়িত্বটা তো সরকারের। কারণ সবসময় দেখবেন ক্ষমতার চারপাশে এই ধরনের সুবিধাবাদীরা মৌমাছির থাকে। গুঞ্জন বাড়ে। এবং আমরা যখন দেখি সরকারি দলের হুইপের স্ত্রী ঢাকায় এসপি হিসেবে নিয়োগ পান, তখন আমাদের এই টেনশনটা আরো বাড়ে। আবার এই দলীয় নিয়োগের জায়গায় আমরা চলে যাচ্ছি কিনা, তিনি তো এবং বিশেষ কর্মকর্তা, মেধাবী তারটা কর্মকর্তা। আলাদা, তার এবং এটা এখানে আসে না। আমরা সেই জায়গাটায় আসছি কিনা, তাহলে আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ থাকছে কিনা, তাদের সেই মেরুদণ্ডটা তৈরি হচ্ছে কিনা, এটার ব্যাপারে একটা প্রশ্ন থেকে যায়। এবং যত যাই বলেন, আপনি যদি এখানে অনেকগুলো কথা একজন বলেছেন, সরকারি কর্মকর্তা পাও, যদি আমি এরকম বলি যে একজন সরকারি কর্মকর্তা, বিশেষ কর্মকর্তা, তিনি শুধুমাত্র একজন সরকারি দলের নেতার স্ত্রী হয়েছেন, এইটা তার দেখে যে পরিচয় তাকে না। কি পদায়ন করা যাবে না? এরকম না না না, অবশ্যই যাবে, কেন যাবে না? কিন্তু তাকে যেভাবে শিফট করা হয়েছে সে ব্যাপারে প্রশ্ন আছে। এখন আমার কথা হচ্ছে, যেই মামলাগুলো হচ্ছে, যেখানে দুষ্কৃতি হচ্ছে, আপনি প্রথম আলোর যেখানে মব হয়েছে, আপনি যেখানে ঝামেলা দেখছেন, সেগুলো দায়িত্ব কার এখন বিচার করার? আসিয়ার মৃত্যুর যে বিচার হয়ে গেছে, তাদের সেই বিচার কার্যকর করার দায়িত্ব কার? আমরা তো মনে করিয়ে দিতে পারি, কিন্তু আমরা তো কাজটা করতে পারবো না। তাহলে এই দ্রুত এই জায়গাগুলোতে যাওয়া দরকার। আমার কথা হচ্ছে, অপরাধী যেখানের হোক তাকে ধরে এনে শাস্তি দেওয়া এবং সেই শাস্তি কার্যকর করার দিকে আমাদেরকে আগাতে হবে। আমি যখন আপনাকে ফ্লোর দিব, আপনি আবার আমি এই উত্তর কথার দিব। উত্তর ঠিক দিবেন। আছে, ঠিক আছে। এই অনুষ্ঠান কিভাবে চলবে